দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শাহরিন জেবিন। কথা ছিল চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে অপারেশন জ্যাকপট, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সিনেমা মুক্তি তো দূরের কথা, এর সেন্সর হবে কিনা তাই নিয়ে শঙ্কায় সিনেমা সংশ্লিষ্টরা। 1971-এর সফলতম গেরিলা অপারেশনের গল্পে তৈরি অপারেশন জ্যাকপটের আসলে ভবিষ্যৎটা কি, তার উত্তর জানা নেই প্রযোজক পরিচালকেরও। পাড়ি দিতে হবে অনেকটা পথ, এগুচ্ছি খুব সাবধানে। 1971 সালের 16 আগস্ট প্রথম প্রহরে মুক্তিযোদ্ধাদের নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। মূলত পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সারা বিশ্বে পরিচিতি পাইয়ে দেয় এই গেরিলা অপারেশন। স্বাধীনতার 52 বছর পর 2024 সালে এই অসীম বীরত্ব গাথা নিয়ে তৈরি হয় সিনেমা। এরই মাঝে সব কাজ শেষ হলেও ছবির প্রিভিউ দেখে মন্ত্রণালয় থেকে কিছু পর্যবেক্ষণ দেয় সংশ্লিষ্টদের, যা নিয়ে কাজ চলছে বলে জানালেন নির্মাতা। কারেকশনের জিনিসগুলো হচ্ছে কিন্তু ওগুলিতে আবার সম্পাদনা লাগে, সাউন্ডে লাগে, এর লাগে, ভেজাল আছে, এটা হয়ে যাবো। আমি এমনি কমপ্লিট আছে মোটামুটি। মিউজিক টিউজিক দেওয়াই আমাদের সব 1-2 টাকার মিউজিক চেঞ্জ করে দিলে জিনিসটা সুন্দর হবে আর কি। এটা ভালো নিশ্চয়ের মতো হয়েছে, সুন্দর হয়েছে। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ হওয়া সিনেমাটি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কেউই। এদিকে দরপত্রের মাধ্যমে তারকাবহুল ও বিশাল বাজেটের অপারেশন জ্যাকপট নির্মাণের তদারকির দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান অন্তর সবিজের কর্ণধার জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মতোই কাজ করছে তার প্রতিষ্ঠান। অপারেশন জ্যাকপট স্বাভাবিক কারণে যে কোনো জিনিস করলে তো একটু রিফাইন করা, একটু টিউন করতেই হয়। তো সেরকম একটা আমাদেরকে একটা পাঠিয়েছে, অবজারভেশন পাঠিয়েছে, আমরা শুরু করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সময় মতো আবার যে টাইমটা আমরা ভেবেছি যে যেহেতু মুক্তিযুদ্ধের ছবি, তো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র স্বাভাবিকভাবে যদি বিজয় দিবসে মুক্তি দেওয়া যায়, তো সেই সময় মতো আমরা ইনশাআল্লাহ দিতে পারবো। কথা ছিল চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে আসবে অপারেশন জ্যাকপট। তবে চলচ্চিত্রের অনেকের মতে সরকার পরিবর্তনে এখন ছবি মুক্তি দূরে থাক, এর সেন্সর হবে কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। এবারে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ পাচ্চু। যাত্রাবাড়ী থানায় করা যে মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলার এজাহার থেকে জানা যায়, বিগত 19 জুলাই যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বৌবাজার এলাকার মাদ্রাসার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে খুন ও সহযোগিতার অপরাধে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন মোহাম্মদ ইউসুফ নামের জনৈক এক ব্যক্তি। মামলায় 36 নম্বর আসামি হিসেবে দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ পাচ্চুর নাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি দিয়ে উল্লেখ করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে বিগত সরকারের একাধিক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা, ব্লগার ও দলীয় নেতাকর্মী সহ অজ্ঞাতনামা 250 থেকে 300 জনকে। যুগে যুগে কর্মস্থলে যৌন হেনস্থার শিকার হচ্ছেন মালায়ালাম অভিনেত্রীরা, যার সঠিক বিচার করতে না পেরে মালায়ালাম শিল্পীদের সংগঠনের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অভিনেতা মোহনলাল। এদিকে যৌন হয়রানিতে থাকা টলিউড অভিনেত্রীরাও হয়েছেন সরব। রীতা ভরি, শ্রীলেখার মতো তারকারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সঠিক বিচার। যৌন হয়রানির শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এমনই অভিযোগ তুলেছেন তিনি। শুধু যে নিজে হয়েছেন তা নয়, পোস্টে রীতা ভরি স্পষ্ট করেছেন বিভিন্ন সময়ে তার মতো অনেক অভিনেত্রী কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছেন যৌন হয়রানির শিকার, তাও আবার প্রযোজক, পরিচালক কিংবা নায়কদের কাছ থেকেই। এই স্ট্যাটাসের সূত্রপাত মূলত মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির ঘটনায়। 2017 সালে এক অভিনেত্রীকে গাড়িতে যৌন হেনস্থার ঘটনায় তৈরি হয়েছিল হেমা কমিটি। 19 আগস্ট প্রকাশ্যে আসে সেই কমিটির রিপোর্ট।
জানা গেছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাকি হরহামেশাই যৌন হয়রানি সহ্য করেন নারী শিল্পীরা। আরজি করের ধর্ষণ ঘটনা সাথে হেমা কমিটির তদন্ত রিপোর্টের পর সরব হয়েছে কলকাতার অভিনেত্রীরাও, যে তালিকায় শ্রীলেখা মিত্র স্ট্যাটাসে জানিয়েছেন নিজের ক্ষোভ, মনে করিয়ে দেন 4 বছর আগের ঘটনা। নিজের সাথে ঘটা যৌন হেনস্থার কথা বলে উল্টো তোপের মুখেই পড়েছিলেন তিনি। ঋতাভরী, শ্রীলেখা মিত্র সহ আরও অনেকেই তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চাইছেন যৌন হেনস্থার সঠিক তদন্ত ও বিচার, যেখানে আসার কথা এরই মাঝে টলিপাড়ার নারীদের জন্য তৈরি হয়েছে নারী সুরক্ষা কমিটি। এদিকে নারী কর্মীদের প্রতি যৌন অত্যাচারের খবর প্রকাশ্যে আসার পর থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নেমেছে ধস, যার রেশে অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট AMMA থেকে কার্যনির্বাহী সকল সদস্য সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। শাহরিন জেবিন, চ্যানেল 24। অভিনয় জীবনের ইতি টেনে নিজের প্রতিষ্ঠা করা নতুন রাজনৈতিক দলের পতাকা ও মিউজিক ভিডিও উদ্বোধন করলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। বিজয়ের সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম তামিল গাভেত্রী কাজগাম, যা সংক্ষেপে TVK। সম্প্রতি চেন্নাইয়ের পানাইউরে দলের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন করে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন বিজয়। একই দিন TVK-র দলীয় সঙ্গীতের মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি। আয়োজনে দলীয় নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান থালাপতি বিজয় নিজেই। লাইট ক্যামেরা অ্যাকশন ছেড়ে বিজয় এখন 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে মনোনিবেশ করেছেন। তার অভিনীত সবশেষ সিনেমা দ্য গুড লাইফ 5 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। এই ছবির পরই চলচ্চিত্র থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন বিজয় থালাপতি। সদ্যই ব্লকবাস্টার মুভি স্ত্রী 2 উপহার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। ক্যারিয়ারের সফলতায় এবারে তিনি আরও উন্নত জীবনযাপনে বেছে নিয়েছেন হৃতিক রোশনের বাড়ি। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, আর এতেই শ্রদ্ধা কাপুর নাকি হতে চলেছেন অক্ষয় কুমারের প্রতিবেশী। হৃতিক রোশনের জুহুতে বিচ ভিউ অ্যাপার্টমেন্টটিতে এখন থেকে বাস করবেন শ্রদ্ধা কাপুর। তবে এমনি এমনি নয়, বলিউডের গ্রিক দেবতার বাড়িটি ভাড়া নিয়েছেন শক্তি কাপুর কন্যা। এই একই বিল্ডিংয়ে আরব সাগরের পারে লাক্সারিয়াস ডুপ্লেক্সে বাস করেন বলিউড খিলাড়িও। স্ত্রী 2-তে অবশ্য কেমিও চরিত্রে শ্রদ্ধার সাথে স্ক্রিন শেয়ারে ছিলেন অক্ষয়, আর এখন তো প্রতিবেশী। কমেডি ড্রামা সিরিজ নিয়ে হাজির হবার অপেক্ষায় বলিউডের অনন্যা পান্ডে। কল মি বে শিরোনামের যে ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন কলিন ডি সুনহা। 6 সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে কল মি বে। With a golden spoon. Hey Bella. ঠিক যেন রূপকথার রাজকন্যা, সোনার চামচ মুখে দিয়েই জন্মেছেন তিনি। নাম তার বেলা চৌধুরী। স্বাধীন চেতা আদুরে কন্যা বেলা চৌধুরীর আইসি জীবনযাপনে অভ্যস্ততার গল্প নিয়ে তৈরি বলিউডের নতুন সিরিজ কল মি বে। সিরিজটি তৈরি হয়েছে হাস্যরসাত্মক স্ক্রিপ্টিংয়ে, যেখানে রাজকন্যা হয়ে বেড়ে ওঠা বেলা চিত্রনাট্যের মারপ্যাচে শুরু করেন সাধারণ জীবনযাপন। গল্পের প্রয়োজনেই জীবিকা নির্বাহের তাগিদে এক পর্যায়ে চাকুরি নেন নিউজ চ্যানেলে। আদতে কাহিনীর মারপ্যাচে কল মি বে সিরিজে দেখানো হবে জীবনের নানা বোধ, যার প্রধান চরিত্র বেলা চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। সিরিজে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বীর দাস, গুরফতে, বরুণ সৌদের মতো দর্শকপ্রিয় তারকারা। কল মি বে সিরিজটি পরিচালনা করেছেন কলিন ডি সুনহা। কমেডি যে ড্রামা সিরিজটি দেখা যাবে 6 সেপ্টেম্বর থেকে অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। শাহরিন জেবিন, চ্যানেল 24। 9 আগস্ট হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক ড্রামা ইটস এন্ডস উইথ আস। ছবিটি মুক্তির 3 সপ্তাহ না পেরোতেই ঘরে তুলেছে $242 মিলিয়ন। আর এই সফলতায় ছবির পরিচালক প্রযোজকের সিদ্ধান্ত নির্মাণ করবেন সিকুয়েল। ইটস এন্ড উইথ আস
ছবির গল্প নেওয়া হয়েছে 2016 সালে প্রকাশিত সর্বোচ্চ বিক্রিত উপন্যাস থেকে, যেটি লিখেছেন আমেরিকান লেখিকা কলিন। একই লেখকের আরেক সর্বোচ্চ বিক্রিত উপন্যাস ইট স্টার্টস উইথ আস থেকে এবারে একই নামে তৈরি করা হবে সিকুয়েল মুভিটি ইটস এন্ড উইথ আস। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা করেছেন জাস্টিন বেলটনি। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।